বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকবে কি থাকবে না, আলেম ওলামাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত। ব্রিফিংয়ে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নতজানু নীতিতে বিশ্বাসী নয় সরকার। বিজয়ের ৪৯ বছর উদযাপনের অপেক্ষায় জাতি। বীরদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। সম্ভাবনার পদ্মা সেতুকে ঘিরে স্বপ্ন বুনছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষ। সেতু চালু হওয়ার আগেই বিনিয়োগ পরিকল্পনার তাগিদ। দেশে করোনায় প্রায় ৩ মাসে সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু। ব্রিটেনে নতুন ধরনের করোনা শনাক্ত। যুক্তরাষ্ট্রে ফাইজারের প্রথম টিকা নিলেন নিউ ইয়র্কের কৃষ্ণাঙ্গ নার্স। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য থাকবে কি থাকবে না তা আলেম ওলামাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরকার নতজানু নীতিতে বিশ্বাসী নয় জানিয়ে তাদের দাবির বিষয়ে ঐক্যমত্যে পৌঁছার আশা প্রকাশ করেন তিনি। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার সংবিধান ও ধর্মীয় বিধিবিধান অনুসারেই চলবে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের ঐতিহ্য আর সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ভাস্কর্য, যা প্রজন্ম থেকে প্রজন্মে সাক্ষ্য দিচ্ছে ইতিহাসের। আবার রাজনৈতিক ব্যক্তিত্বের ভাস্কর্য নতুন কিছু নয়। অথচ ঢাকা মাওয়া রুটের শেষ মাথায় স্বাধীনতার স্থপতির ভাস্কর্যের নির্মাণ নিয়ে প্রশ্ন তোলে হেফাজতে ইসলাম সহ সমমনা কয়েকটি সংগঠন। শুরু হয় বিতর্ক। এ নিয়ে ক্রমেই ঘোলা হতে থাকে জল। মিছিল স্লোগানে প্রতিবাদ মুখর হয় আওয়ামী লীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে এ নিয়ে সরকারের ভাবনা স্পষ্ট হয়ে ধরা দিচ্ছিল না। সোমবার রাতে এ বিষয়ে বেফাকের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি মন্ত্রী। তিনি বলেন, মুজিব মিনার নির্মাণ সহ ৫ দফা প্রস্তাব দিয়েছেন তারা, যার মধ্যে রয়েছে মানব মূর্তি বাদে মহান ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণে বিকল্প ব্যবস্থা করা, বিভিন্ন প্ল্যাটফর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া ও ওয়াজ মাহফিল ঘিরে অপপ্রচার রোধে ব্যবস্থা নেয়া। আলাপের সিদ্ধান্ত এরকমই। মন্ত্রী বলেন, ভাস্কর্য থাকবে কি থাকবে না সেটি বড় পরিসরে আলোচনার মাধ্যমেই সমাধান হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দেখা করার প্রস্তাবও পাঠানো হবে। ভাস্কর্য ওখানে থাকবে না, ওখান থেকে সরিয়ে দিব। কোনো সিদ্ধান্ত হয়নি এই জায়গায় অন্য কিছু হবে। তারা দেখা করতে চেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রস্তাব দিব, একটা বড় পরিসরে আলাপ করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রীর সাফ কথা, সরকার সংবিধান ও ধর্মীয় বিধিবিধান অনুসারে চলবে, নতজানু হবে না। আমরা সংবিধানের বাইরেও যাব না, আমরা কেউ ধর্মীয় সেন্টিমেন্টও আঘাত করতে চাই না। এছাড়া ভাস্কর্য ইস্যুতে ফেসবুকে গুজব ঠেকাতে এবং যে কোনো অরাজক পরিস্থিতি সামলাতে আলেম সমাজ সচেষ্ট থাকবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দাবি যেটা বলেছেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক ভাস্কর্য বিরোধীদের মতলববাজ বলে মন্তব্য করেছেন। সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করার জন্য সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। মতলববাজ এরা সবসময় ধর্মকে প্রতিপক্ষ হিসেবে, মানুষের অধিকারের কথা যখন বলে ধর্মকে প্রতিপক্ষ হিসেবে তারা দাঁড় করায় এবং ইসলামকে বিতর্কিত করে, জঙ্গিবাদ মানুষ হত্যা করে ইসলাম কায়েম করবে, এদের এই মন গড়া ব্যাখ্যা, মন গড়া ইসলাম এই জাতি অতীতও বারবার প্রত্যাখ্যান করেছে। কৃষকের কাস্তে যখন হয়ে ওঠে শিল্পীর তুলি, সবুজ ফসলে তখন জেগে ওঠেন বঙ্গবন্ধু। ময়মনসিংহের কৃষক আব্দুল কাদেরের অনন্য কৃষি শিল্প নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। ৪৯তম মহান বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় পুরো বাঙালি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। বিজয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তাদের সামরিক সচিবগণ। এরই মধ্যে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। করোনার কারণে এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি রক্ষার বিষয়টি।
এই সম্মাননা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে, যাদের সাহস আর আত্মত্যাগে বিশ্বের বুকে দুর্বিনীত এক নাম বাংলাদেশ। কুয়াশাচ্ছন্ন সকালে তখনও দেখা মেলেনি সূর্যের, তবে সদা জাগ্রত দেশ রক্ষার শপথে বলিয়ান 3 বাহিনীর সদস্যরা ঝালিয়ে নেন নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি। বিজয়ের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনীর চৌকসেই দলটি জানাবেন রাষ্ট্রীয় সালাম। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবগণ ফুল দিয়ে সম্মান জানাবেন বীর সেনানীদের। সর্বস্তরের মানুষের শ্রদ্ধার অর্ঘ্যে ভরে উঠবে স্মৃতির মিনার। সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। হরেক রঙের ফুলে সেজে উঠেছে গৌরবময় স্মৃতির মিনারের বেদি ও আশপাশ। আমাদের প্রায় সম্পূর্ণটা শেষ হয়ে গেছে, এখন শুধু পানি দিয়ে ধোয়ার কাজটাই বাকি আছে। আমাদের এখানে যে গাছের আপনার মরা ডাল ফেলা, পাকা পাতা ফেলে গাছগুলোর সৌন্দর্য দেখা যাবে, আমরা এই কাজ। গণপূর্ত অধিদপ্তরও তাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু সবকিছু করতে হবে। সুতরাং আমরা অনুরোধ করব যারাই ফুল দিতে আসবেন তারা স্বাস্থ্যবিধি মেনে এখানে ফুল দিবেন। এদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তবে এবার বাড়তি গুরুত্ব পাবে স্বাস্থ্যবিধি রক্ষার বিষয়টি। আমাদের সাদা পোশাকে পুলিশ থাকবে, ইউনিফর্মে পুলিশ থাকবে, সিসি ক্যামেরা থাকবে, সব ধরনের নিরাপত্তা আমরা দিব। এবং আমরা এবছর বাড়তি আয়োজন হচ্ছে, আমাদের পুলিশ সদস্যরাও এই স্বাস্থ্যবিধি মেনে তারা দায়িত্ব পালন করবে। করোনা মহামারীর কারণে কিছুটা বিধিনিষেধ থাকলেও পরিপূর্ণ রাষ্ট্রীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়েই হবে সব আয়োজন। স্মৃতিসৌধ কেবল একটি স্তম্ভই নয়, বাঙালির গৌরব আর অহংকারের প্রতীক, প্রেরণার বাতিঘর। এখানে এই চেতনার নবায়ন হোক, বাঙালি থাকুক তার 30 লক্ষ শহীদের রক্তের শপথে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে আসছেন সরকার প্রধান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে গণমাধ্যমে জানানো হয়েছে, বিজয় দিবস 2020 উপলক্ষে আজ সন্ধ্যা 7:30টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশনে এই ভাষণটি সরাসরি সম্প্রচার করবে। বিজয় দিবস উপলক্ষে সরকার প্রধানের ভাষণে মুক্তিযুদ্ধ, জাতীয় বিভিন্ন ইস্যু ও করোনা মহামারী ঠেকাতে সরকারের গৃহীত নানা প্রসঙ্গ উঠে আসবে বলে আশা করা হচ্ছে। পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, একটি সম্ভাবনার নাম। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন জীবিকায় আনবে জাদুকরী পরিবর্তন। বলা হচ্ছে অন্তত 1.5 থেকে 2% প্রবৃদ্ধি যোগ করবে বাংলাদেশের ঝুলিতে। পরিকল্পনা মন্ত্রী জানান, দক্ষিণাঞ্চলের অবকাঠামো উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান করার পরিকল্পনা আছে সরকারের। সেতু চালু হওয়ার আগেই পদ্মার 2 পার ঘিরে বিনিয়োগের পরিকল্পনা জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সানবীর রূপলের রিপোর্ট। 80 বছর বয়সী পদ্মা পাড়ের আবুল মোল্লা জানেন না প্রবৃদ্ধির জটিল হিসাব নিকাশ। তবে যে পদ্মার ভাঙন দেখে বড় হয়েছেন, সেই পদ্মার উপরের একটি সেতু জীবন জীবিকা বদলে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। যাদের ভিটেমাটির উপর দিয়ে গড়ে উঠেছে সেতু, পরিবর্তন তাদেরকেও প্রশান্তি দেয়। আমার বসে আমি চিন্তা করি না হবে করে হয়েছে ভালোই, রাস্তাঘাট ক্লিয়ার হয়েছে, জমির দাম বেড়ে যাবে, পাশাপাশি এখানে অনেক ইন্ডাস্ট্রি হবে। পদ্মা সেতু, পায়রা ও মোংলা বন্দর, রেল লাইন, বিমানবন্দর, মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ, শিল্পায়নের জন্য অর্থনৈতিক অঞ্চল, এসব নিয়ে করা হচ্ছে মাস্টার প্ল্যান। উদ্দেশ্য অর্থনীতির গতিবৃদ্ধি, দক্ষিণে প্রবৃদ্ধির সুবাতাস ছড়িয়ে দেয়া। পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণ বাংলায় যে একটা ঝিমিয়ে পড়া অবস্থা ছিল সেটা পরিবর্তন হবে। আর ঢাকা পায়রা, ঢাকা খুলনা এগুলো 4 লেন হতেই হবে। বিনিয়োগ বাণিজ্যে গতি আনতে সরকারের মহাপরিকল্পনায় পালে হাওয়া লেগেছে ব্যবসায়ীদের। পদ্মার 2 পারে বিনিয়োগ করতে প্রস্তুত তারা। অর্থনীতিতে বড় ধরনের একটা প্রভাব ফেলবে আমাদের এই কমিউনিকেশন প্রজেক্টটা। বাংলাদেশ ইতিমধ্যে রাফলি 3.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম আপডেট করার জন্য। বছরের পর বছর দক্ষিণের 21 জেলার মানুষের ঘন্টার পর ঘন্টা কাটে পদ্মা পাড়ি দেওয়ার অপেক্ষায়, নষ্ট হয় কর্মঘণ্টা। তবে এখন সেতু ঘিরে যে স্বপ্নের জাল বুনেছেন দক্ষিণাঞ্চলবাসী, তার পূর্ণ সুফল পেতে প্রয়োজন কর্মমুখী পরিকল্পনা। পদ্মার 2 পারের কথাই ভাবতে হবে এবং এই 2 পারকে ঘিরেই অর্থনৈতিক পরিকল্পনা সাজাতে হবে। ইতিমধ্যে
কিন্তু কিছু পরিকল্পনা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য আছে, সেইগুলোর সাথে সমন্বয় করেই মাস্টার প্ল্যানটা করতে হবে। সব স্প্যান বসানো শেষে চলছে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। এখন যান চলাচলের ক্ষণ গণনা। কখনো প্রমত্তা, কখনো সর্বনাশা পদ্মা। এই নাম ছাপিয়ে হাজার বছরের পদ্মার দুই পার এক করে একটি সেতু আশীর্বাদ হয়ে এসেছে। গর্বের এই আশীর্বাদ বাংলাদেশকে নিয়ে যাবে বহুদূর। সমৃদ্ধির অগ্রযাত্রায় বিজয়ের মাসে শুভকামনা বাংলাদেশ। সানবীর রূপল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া মার্কেটে ষষ্ঠ দিনের অভিযানে ভেঙে দেওয়া হয়েছে 5টি 5তলা ভবন। দুঃখিত, একটি 5তলা ভবন। প্রায় অর্ধশত দোকানও উচ্ছেদ করা হয়। এদিকে দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলছেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা হবে। এভাবেই গুড়িয়ে দেওয়া হয় রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটের 5তলা ভবনটি। ষষ্ঠ দিনের অভিযান শুরু হয় বেলা 12টায়। ঘণ্টাখানেক পর অভিযানে বাধা হয়ে দাঁড়ায় মূল সড়কের মোটা বৈদ্যুতিক তার। আধা ঘন্টা অভিযান বন্ধ রেখে তার কেটে আবারও শুরু হয় উচ্ছেদ। দুপুর 1:30টায় পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণের মেয়র। এর আগে ধানমন্ডিতে অবৈধতার অপসারণ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ফুলবাড়িয়ার 3 মার্কেটের 911টি অবৈধ দোকান উচ্ছেদ না করা পর্যন্ত অভিযান চলবে। আমাদের কার্যক্রম কোনো ব্যক্তিকেন্দ্রিক না, আমাদের কার্যক্রম ঢাকা শহরের সকল অবৈধ দখলের বিরুদ্ধে। দোকান মালিকরা মঙ্গলবারও দাবি করেন, লাখ লাখ টাকা দিয়ে যেসব দোকান কিনেছেন তারা মিটিয়েছেন ভাড়াও। হঠাৎ করে আমাদের কোনো টাইম না দিয়ে 12 ঘন্টা টাইম দিয়ে কিন্তু দোকান ভেঙে দিচ্ছে। 1 সপ্তাহ 15 দিন সময় দিত, সময় দেয় নাকি, সব ভেঙে দিচ্ছে। সবাই নিঃস্ব, কারো কোনো কিছু নাই, এখনো যা আসলে এর ভিতরেই সব শেষ করে দিছে। অন্যদিকে বৈধ দোকান মালিকরা সাধুবাদ জানিয়েছেন এই অভিযানকে। বৈধ দোকানের সামনে তো অবৈধ দোকান একটা উঠে বসেছে, দুই সাইডে দুইটা। আমার দোকানটার অন্ধকার বানাইছে দিচ্ছে, এই জন্য আজকে বাড়া হয় নাই। আজকে এই মেয়র মহোদয় যে কাজটা করছে আমরা তাদের সাধুবাদ জানাই। এরই মধ্যে প্রায় 650 নকশা বহির্ভূত দোকান উচ্ছেদ করা হয়েছে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তমাল, বিকেল হয়ে গেছে, অভিযান কিন্তু এখনো চলছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে ভবনটি রয়েছে, এই ভবনটিতে মূলত 3টি মার্কেট রয়েছে, অর্থাৎ সিটি প্লাজা, নগর প্লাজা এবং জাকের প্লাজা। এই 3টি মার্কেটে মূলত 911টি অবৈধ দোকান রয়েছে। সেই দোকানগুলোর মধ্যে কিন্তু আজকে ষষ্ঠ দিনের মতো প্রায় 650 দোকান কিন্তু অলরেডি ভাঙা হয়েছে এবং আরও প্রায় 300-এর মতো দোকান রয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে বিআইডব্লিউটি এর যে এক্সকাভেটর রয়েছে সেটি কিন্তু বেলা 12টায় আসলে কাজ শুরু করে এবং বেলা 12টা থেকে কিন্তু এই অভিযানটি শুরু হয়েছে। প্রায় 4.5 দোকান কিন্তু ইতিমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যেটি ভাঙা হচ্ছে সেটি মূলত জাকের প্লাজার ভবন এবং সেখানে কিন্তু এই যে বর্ধিত অংশ সেখানে মূলত বেশ কিছু দোকান কিন্তু ছিল এবং সেগুলো কিন্তু আজকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনি হয়তো জানেন যে এটি শুরু হয়েছে গত মঙ্গলবারে এবং গত মঙ্গলবার থেকে কিন্তু আজকে নিয়ে ষষ্ঠ দিন অর্থাৎ শুক্র এবং শনিবার কিন্তু এটি বন্ধ ছিল। আপনাকে জানিয়ে রাখি যে দুপুর 1:30টার দিকে মূলত নগরের যিনি মেয়র রয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের শেখ ফজলে নূর তাপস, তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি এসে কিন্তু এই যে অভিযান সেটি কিন্তু পরিদর্শন করে গেছেন এবং সেটি ছাড়াও তিনি কিন্তু ধানমন্ডিতে অপর একটা অনুষ্ঠানে তিনি বলেছেন, আপনি হয়তোবা জানেন যে সেটি হচ্ছে যে আজকে যারা ক্ষতিগ্রস্ত হলেন গত 6 দিনে তাদের কিন্তু তারা পুনর্বাসনের জন্য এক ধরনের পদক্ষেপ নেবেন এবং সেটি মূলত যারা আসলে সত্যিকারের ক্ষতিগ্রস্ত সেই সব লোকদের কিন্তু তারা কিন্তু পুনর্বাসন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এটি ছাড়াও আজকে মূলত সন্ধ্যা পর্যন্ত অভিযানটি চলার কথা রয়েছে। আমরা দেখেছি যে এর আগেও কিন্তু সকালের দিকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত সেটি চলেছে এবং আজকে পর্যন্ত প্রায় 650টা দোকান কিন্তু অলরেডি উচ্ছেদ করা হয়ে গেছে। যদিও স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু অনেকে অভিযোগ করেছেন যে এই যে উচ্ছেদ সেটি কিন্তু আসলে কোনো ধরনের কোনো নোটিশ দিয়ে তারা শুরু করে নেই, কিন্তু আমরা কিন্তু জানি যে সেটি মূলত আসলে উচ্ছেদের আগে 3 দিন আগে কিন্তু মাইকিং করা হয়েছে এবং সেটি কিন্তু আসলে নোটিশ দিয়ে কিন্তু সেটি করা হয়েছিল। তো সব কিছু মিলে বলা যায় আজকে যে অভিযান সেটি কিন্তু বেলা 12টায় শুরু হয়েছে এবং সেটা কিন্তু আরও প্রায় 1 ঘন্টা চলার কথা রয়েছে। তো সব কিছু মিলে আমার কাছে এই ছিল সবশেষ খবর। সাতিলা, ফুলবাড়িয়া থেকে আমাদেরকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মার্কেটের অবৈধ দোকানকে বৈধ করার নামে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের বিরুদ্ধে।
শুধু ফুলবাড়িয়া 2 মার্কেট থেকেই 2018 সালে সাইদ খোকন 21 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে দাবি করছেন দোকান মালিক সমিতির সভাপতি। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়ে সাবেক মেয়র সাইদ খোকন বলছেন তাকে হেয় করতেই এসব ষড়যন্ত্র। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। মার্কেট দোকান সমিতি বলছে 2018 সালে দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকনের শেষ সময়ে গুলিস্তান ফুলবাড়িয়া এলাকার 16টি মার্কেটে তালা ঝুলিয়ে দেন। তখন অবৈধ দোকানকে বৈধতা দেওয়ার কথা বলে প্রতি দোকান থেকে লাখ লাখ টাকা উত্তোলন করা হয়। সাইদ খোকন ঠিক ক্ষমতা ছাড়ার কিছুদিন আগে প্রত্যেক দোকানকে একদম তালা বন্ধ করে দিয়েছেন। তাদের উদ্দেশ্য একটাই ছিল, যদি টাকা না দেয় তারা তালা খুলতে দিবে না। মার্কেট কর্তৃপক্ষ দেলোয়ার হোসেন আমাদের থেকে টোটাল 16,50,000 করে টাকা নিয়েছে। শুধু ফুলবাড়িয়া মার্কেট 2 থেকে 21 কোটি টাকা তুলেছেন মালিক সমিতি। আর ওই টাকা সাইদ খোকনকে দেওয়ার জন্য জমা দেন ফুলবাড়িয়া মার্কেটের লোপাটের মূল হোতা দেলোয়ার হোসেন দেলুর অ্যাকাউন্টে। আমরা 2 লাখ 3 লাখ 5 লাখ এভাবে টাকা নিয়ে আমরা ধরেন 300-350 দোকানের বানা কাটার জন্য প্রায় আমরা 21 কোটি 40 লক্ষ টাকা উত্তোলন করছি। দেলোয়ার হোসেন তার অ্যাকাউন্ট থেকে উত্তরা ব্যাংক ফুলবাড়িয়া শাখার মাধ্যমে সাইদ খোকনকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এসব টাকা দিয়েছেন। অভিযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এসব টাকা গ্রহণ করেছেন সাইদ খোকন। প্রতিটি চেকই ছিল 50 লাখ থেকে 3 কোটি টাকা পর্যন্ত। চেকের মাধ্যমে সে এক এক সময় এক এক ধরনের কথা বইলা টইলা ব্ল্যাকমেলিং করে আমার থেকে চেক রাখছে, লোকজন দিয়ে আমার থেকে টাকা আদায় করে নিছে টোটাল 34 কোটি টাকা। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন সাইদ খোকন। বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য আমার দিকে বিভিন্ন রকমের অভিযোগ আনছে, যেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক এবং ভিত্তিহীন। এছাড়া ফুলবাড়িয়া 1 মার্কেট থেকে 8 কোটি টাকা, গুলিস্তান ট্রেড সেন্টার থেকে 24 কোটি 70 লাখ, ঢাকা ট্রেড সেন্টার থেকে 64 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাইদ খোকনের বিরুদ্ধে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সময় বাড়িয়ে দেওয়ার পরও ঝুলন্ত তার অপসারণ করে মাটির নিচ দিয়ে নেয়ার কাজের অগ্রগতি না হয় অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। দুপুরে ধানমন্ডিতে মাটির নিচ দিয়ে কেবল নেয়ার কাজ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ডিসেম্বরের পর ধানমন্ডিতে আর কোনো ঝুলন্ত তার রাখা হবে না। এদিকে কোয়াব বলছে, যেহেতু এটি মাটির নিচ থেকে নেওয়া হচ্ছে তাই কাজটি কিছুটা সময় সাপেক্ষ। ঢাকা শহরের মূল সড়ক থেকে শুরু করে সকল অলিগলি সব জায়গাতেই এমন কেবলের ছড়াছড়ি। এতে সৌন্দর্যহানির পাশাপাশি ঝুঁকিও বাড়ছে প্রতিনিয়ত। এসব বিবেচনায় ঢাকায় ঝুলে থাকা সব কেবল সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়ে মাস 2 আগে কেবল অপসারণের নামে দক্ষিণ সিটি কর্পোরেশন, পরে কোঅপ থেকে এর প্রতিবাদ করা হয়। পাশাপাশি মাটির নিচ থেকে কেবল প্রতিস্থাপনের কথা বলা হলে প্রথমে নভেম্বর ও পরে ডিসেম্বর পর্যন্ত ঝুলন্ত কেবল অপসারণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন। মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে ভূগর্ভস্থ কেবল প্রতিস্থাপনের পাইলট প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে এসে অসন্তোষ প্রকাশ করেন দক্ষিণের মেয়র। ডিসেম্বরের পর আর সময় বাড়ানো হবে না বলেও জানান তিনি। তারা যেই পর্যায়ে এখন আছে সেটা অবশ্য আমার সন্তুষ্টির মতো না। আমি চেয়েছিলাম ডিসেম্বরের মধ্যে তারা পূর্ণ কাজটা সম্পন্ন করবে। যদি না করে তাহলে তো আমরা অপসারণের কার্যক্রম হাতে নিব। আবার আমি আশা করব যে তারা এই বিষয়টা আরও অনুধাবন করবে, কারণ ঢাকাবাসী দীর্ঘদিন ধরে তারের জঞ্জালে আবদ্ধ। তবে ইন্টারনেট সার্ভিস অ্যাসোসিয়েশন ও কেবল অপারেটর অ্যাসোসিয়েশন জানায়, যেহেতু এই পদ্ধতি দেশে নতুন তাই এত স্বল্প সময়ে ভূগর্ভ থেকে কেবল টানা সম্ভব নয়। এই আন্ডারগ্রাউন্ড কেবল এটা হচ্ছে ওভার দ্য নাইট সম্ভব না। আমরা আশা করছি যে হয়তোবা আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ধানমন্ডি এলাকাটা ওভারহেড কেবল মুক্ত হবে। এখানে 2টা টেকনোলজি, একটা কেবল টিভি টেকনোলজি আর একটা হলো ইন্টারনেট টেকনোলজি। এই 2টাকে সমন্বয় করে সবার সার্ভিসটা যেন সুনিশ্চিত করা যায়, সেই বিষয়ে কাজগুলো যখন একটা সলিউশনে পৌঁছানো গেছে, আশা করি সামনে আমাদের সেকেন্ড ফেজের কাজগুলি সময় লাগবে না। ধানমন্ডির পর পর্যায়ক্রমে পুরো ঢাকায় সকল কেবল মাটির নিচ থেকে নেওয়া হবে বলেও জানান তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সেতু ভবন বিজিএমই এর মতো ঢাকা শহরের জন্য বিস্ফোরা বলে মন্তব্য করেছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে গণপরিবহন পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই সেতু ভবনটা কে করলো? সবচেয়ে বড় একটা ক্ষতি করেছে ঢাকা শহরে এই সেতু ভবনটা করে। এই সেতু ভবন ইমিডিয়েটলি ঢাকার শহরের জন্য এখান থেকে স্থানান্তর করতেই হবে। পৃথিবীর কোথাও ইন্টার ডিস্ট্রিক্টের বাস কিন্তু যে শহরের মধ্যে ঢুকবে এটা কিন্তু নেই।
সুতরাং এই প্ল্যানগুলা আমরা এখন একটা একটা করে হাতে আমরা নিয়েছি। আমরা হাত দিয়েছি ওয়াটার ট্রান্সপোর্টের ব্যাপারে, আমাদের বাস সার্ভিস একদিক দিয়ে হবে, এলিভেটেড একদিক দিয়ে হবে, অর্থাৎ ঢাকা শহরের যে ক্যাপাসিটিটাকে আমাদের ডিস্ট্রিবিউট করে দিতে হবে। দীর্ঘ ৫৫ বছর পর মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় নীলফামারীবাসী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিলাহাটি হলদিবাড়ি রেলপথ চালুর ঘোষণা দেবেন। অবকাঠামোর কাজ পুরোপুরি শেষ না হলেও ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রস্তুত রেলপথ বিভাগ। নীলফামারী প্রতিনিধি সাকির হোসেন বাদলের ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। ৫৫ বছর পর নতুন সাজে নীলফামারীর চিলাহাটি রেল স্টেশন। পুনরায় চালু হবে ভারতের হলদিবাড়ির সাথে রেল যোগাযোগ। উদ্বোধনী দিনের জন্য ৩০টি এমটি র্যাকসহ ইঞ্জিনকে বর্ণিল সাজে সাজানো হচ্ছে। চিলাহাটি 0 পয়েন্ট পর্যন্ত ৭ কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করা সহ ভিআইপি গেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। জোরে সোরেই এগিয়ে চলেছে অবকাঠামো নির্মাণ কাজ। অত্যাধুনিক হাইটেক মডেল রেল স্টেশন, দোতলা টিএক্সআর অফিস কক্ষ, স্টাফদের থাকার জন্য 20টি রুম, কাস্টম অফিস ও ওভারব্রিজ। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের পর বাংলাদেশের উত্তর সীমান্তে নীলফামারীর চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি হয়ে দার্জিলিং পর্যন্ত রেলপথ বন্ধ হয়ে যায়। আগামী ১৭ ডিসেম্বর পুনরায় এই রেলপথ চালুর অপেক্ষায়। এখানকার অর্থনৈতিক সচ্ছলতা এবং আমাদের জিডিপি পরিমাণ বেড়ে যাবে, আর পাশাপাশি যাত্রীবাহী ট্রেন যখন চলাচল হবে, এটা তখন পর্যটনের একটা প্রাণকেন্দ্র হয়ে যাবে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ অঞ্চলের মানুষ বলছেন, এই রেলপথ চালুর মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। শুধুমাত্র ভারত নয়, নেপাল এবং ভুটানের সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনাকে আমাদের আন্তরিক ধন্যবাদ। জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা জানালেন, উদ্বোধনী অনুষ্ঠানের দিন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিফর্ম পুলিশের ব্যবস্থা থাকবে, তারপর সাদা পুলিশ থেকে নিরাপত্তা ব্যবস্থা থাকবে, গোয়েন্দার যে টিম আছে তারা যে কাজ করবে। এই রেলপথ চালু সহ অবকাঠামো নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৮০ কোটি টাকা। সময় সংবাদ, নীলফামারী। দেশে করোনায় আক্রান্ত হয়ে গেল প্রায় ৩ মাসে সর্বোচ্চ ৪০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,১২৯ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৮৭৭ জন। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯,০২৪ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০,০৫,৫১২ জনের। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ১,৭৭৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪,৯৪,২০৯ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ৪০ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৭,১২৯ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,৮৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪,২৬,৭২৯ জন। এবার নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, ব্রিটেনের অন্তত ৬০টি স্থানে এই ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। এটি দ্রুত ছড়াচ্ছে বলেও জানান তিনি। এদিকে আরেকটি মহামারী দেখা দেবার আগেই এবার ভাইরাসের সংক্রমণ রোধে বাদুড়ের উপর গবেষণার উপর জোর দেওয়া হচ্ছে। করোনায় টালমাটাল পুরো বিশ্ব। ভ্যাকসিন দিয়ে মহামারী এই ভাইরাসকে যখন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, তখন আরও এক ধরনের করোনার অস্তিত্ব পাওয়ার কথা জানালো যুক্তরাজ্য। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান, এখন পর্যন্ত ইংল্যান্ডের ৬০টি অঞ্চলের অন্তত ১,০০০ মানুষ নতুন ধরনের ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, যা সাধারণ করোনা ভাইরাসের চেয়েও দ্রুত ছড়াচ্ছে। ভাইরাসটি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবগত আছে উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞানীরা ভাইরাসটি নিয়ে বিস্তারিত গবেষণা করছেন। এদিকে করোনার উৎপত্তি নিয়ে নানা মত থাকলেও সার্স, মার্স, ইবোলা, নিপা ভাইরাসের মতো প্রাণঘাতী ভাইরাসগুলো বাদুড় থেকেই ছড়ানোর প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। তাই এবার বাদুড় নিয়ে বিশদ গবেষণায় মনোনিবেশ করেছেন তারা। উদ্দেশ্য আরেকটি মহামারী ঠেকানো। বিশ্বের বিভিন্ন গবেষক দলের মতো ব্রাজিলের এই বিজ্ঞানীরাও বাদুড় নিয়ে গবেষণা করছেন। তারা দেখছেন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার মতো সংক্রামক বা প্রাণঘাতী কোনো ভাইরাসের অস্তিত্ব রয়েছে কিনা। বাদুড়ের মধ্যে করোনা
আছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। গৃহপালিত পশু পাখি কিংবা বন্যপ্রাণীতে করোনা শনাক্তের চেয়েও আমাদের এই প্রকল্পটি অনেক বড়। অণুজীবের মতো কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যায় কিনা আমরা তা পরীক্ষা করছি। আগে থেকে তা শনাক্ত করা গেলে আমরা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সক্ষম হব। বন্য বাদুড় থেকে মানুষকে দূরে রাখা সম্ভব হলে অনেক রোগের বিস্তার কমানো যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ওমর ইনান, সময় সংবাদ। এদিকে নিউ ইয়র্কের একটি হাসপাতালের নার্স সান্ডা লেন্স নিলেন করোনার প্রথম টিকা। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হলো ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনেশন কার্যক্রম। নিউ ইয়র্ক, লুইজিয়ানার পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। ভ্যাকসিনেশন সম্পন্ন হলে আক্রান্ত ও মৃতের দিক থেকে শীর্ষে থাকা দেশটিতে করোনার লাগাম টানা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল যুক্তরাষ্ট্রে অবশেষে আসলো সেই প্রতীক্ষিত দিন। নিউ ইয়র্কের লং আইল্যান্ড জুইশ হাসপাতালের নার্স সান্ড্রা লিন্ডসে হলেন প্রথম ব্যক্তি যার দেহে প্রয়োগ করা হলো ফাইজার ও বায়োএনটেকের টিকা। এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে দায়িত্ব পালন করছেন সান্ড্রা। করোনা মহামারীতে সান্ড্রা সেবা দিয়েছেন অসংখ্য মুমূর্ষ রোগীর। এটি সত্যি অনেক আবেগের একটি অভিজ্ঞতা। সামনের সারির একজন কর্মী হিসেবে আমাদের অনেক ত্যাগ ও কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। ভ্যাকসিন নেয়ার পর এখন অনেকটা নির্ভর লাগছে। আশা করি সামনের দিনগুলোতে সবাই এই ভ্যাকসিন পাবেন। এরপর নিউ ইয়র্কের আরেকটি হাসপাতালের জরুরি বিভাগের প্রধান এই টিকা গ্রহণ করেন। শুক্রবার ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদনের পর বিভিন্ন অঙ্গরাজ্যে পৌঁছে গেছে ফাইজারের কয়েক লাখ ডোজ। সোমবার থেকেই শুরু হয়ে যায় ভ্যাকসিনের কার্যক্রম। সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞদের টিকা গ্রহণের মধ্য দিয়ে লুইজিয়ানার মতো বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয় কার্যক্রম। দিনটিকে ঐতিহাসিক আখ্যা দেন চিকিৎসকেরা। 95% কার্যকারিতা পাওয়া ভ্যাকসিনটি নিরাপদ উল্লেখ করে অন্যদেরকেও এটি নিতে উদ্বুদ্ধ করেন এই চিকিৎসক। ভ্যাকসিনের কার্যক্রমের মাধ্যমে করোনায় আক্রান্তের দিক দিয়ে দিন দিন রেকর্ড গড়া যুক্তরাষ্ট্রে এই ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির লাগাম টানার আশা করছেন সংশ্লিষ্টরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। শুরু হয়েছে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা। আগামী 27 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। 30 ডিসেম্বর লটারির ফল প্রকাশ করা হবে। এক্ষেত্রে সরকারি স্কুলগুলোতে মাওসির নিয়ন্ত্রণ থাকলেও বেসরকারি নামি দামি স্কুলগুলো স্ব তত্ত্বাবধানে চলবে তাদের নিজস্ব ভর্তি কার্যক্রম। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হলো অনলাইনে। 27 ডিসেম্বর আবেদনের প্রক্রিয়া শেষ করে লটারির ফল প্রকাশ করা হবে 30 ডিসেম্বর। ভালো শিক্ষার্থী মানেই ভালো প্রতিষ্ঠান। সরকারি স্কুলগুলোতে ঘটছে এই রীতির অবসান। অনলাইনে যে কোনো 5টি স্কুল বাছাই করতে পারবেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে 50% কোটা রাখা হয়েছে স্থানীয়দের জন্য। সরকারিগুলো সারা বাংলাদেশের লটারিটা একসাথে হবে। তথাকথিত ভালো প্রতিষ্ঠানগুলো ভালো স্টুডেন্ট পেয়ে যাওয়ার যে সুযোগটা ছিল সেটা এবার এভারেজ স্টুডেন্ট। তবে বেসরকারি স্কুলগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনাতেই লটারি করবে, নিয়ন্ত্রণ থাকবে না মাওসিরও। তারা প্রতিষ্ঠান ভিত্তিক ইন্ডিভিজুয়ালি তারা লটারি আবেদন গ্রহণ করবেন এবং লটারির আয়োজন করবেন, সেখানে কোনো বার্ন নেই। যে কোনো এলাকায় সরকারির তুলনায় বেসরকারি স্কুলের সংখ্যা কয়েক গুণ বেশি। তাই শিক্ষাবিদরা বলছেন বেসরকারি স্কুলগুলো সমন্বিত ভর্তি প্রক্রিয়ার বাইরে থাকায় সমস্যা রয়ে গেল। আমাদের ছাত্ররা কি সকল জায়গায় আলাদা আলাদাভাবে আবেদন করবে, তারপর অপেক্ষা করবে কখন সে যে স্কুলে ভর্তি হতে চায় সেই স্কুলের সিট খালি হবে, তার জন্য কি অপেক্ষা করবে? সেটা সমীচীন হবে না। এখানে সমন্বিত লটারির ব্যবস্থা করা উচিত। তবে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। আমাদের ভাগ্যটা যাচ্ছে লটারির মাধ্যমে। এর ফলে হবে কি, যারা ভালো পড়াশোনা করেছিল তাদের মনোভাব, যেটা পড়াশোনার আগ্রহ, সেটা নষ্ট হয়ে যাবে। অনলাইনে লটারির ক্ষেত্রে ত্রুটিমুক্ত কারিগরি পদ্ধতিতে শতভাগ স্বচ্ছতার জোর তাগিদ বিশ্লেষকদের। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবন সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউতে আছেন ফারুক ভুঁইয়া রবিন।
সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, পুরো রাজধানী কিন্তু লাল সবুজের আলোয় সেজেছে। বাঙালির বিজয়ের ৪৯ বছর উদযাপনে পুরো রাজধানী কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে লাল সবুজের আলোক ছটায় জলমল করছে পুরো রাজধানী। আমরা এই মুহূর্তে রাজধানীর মানিক মে এভিনিউতে আছি। আমার পেছনে জাতীয় সংসদ ভবন, এবং সেই সংসদ ভবনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দর্শকরা দেখতে পাচ্ছে এই সংসদ ভবনে লাল সবুজের আলোয় একদিকে যেমন বাংলাদেশের মানচিত্র ফুটিয়ে তোলা হয়েছে, এবং বাংলাদেশের মানচিত্র ঠিক দুপাশেই কিন্তু জাতীয় পতাকা ফুটিয়ে তোলা হয়েছে। অন্যদিকে জাতীয় সংসদ ভবনও কিন্তু আমরা যেটি দেখছি যে লাল সবুজের আলোয় সেজেছে। শুধু সেটিই নয়, অন্যদিকে আমরা তো রাজধানীর বেশ কয়েকটি জায়গাও দেখেছি, সেই বিভিন্ন সরকারি বেসরকারি যে ভবনগুলো রয়েছে, স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত যে স্থাপনাগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু একই সঙ্গে আলোর সেজেছে, এবং বাঙালির বিজয়ের যে ৪৯ বছর যে উদযাপনের সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং শুধু তাই নয়, আমরা কিন্তু যেটি দেখছি যে রাজধানীর বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একই অবস্থা রয়েছে। আমি যদি এখন বলতে চাই যে আমি এখন তো রাজধানীর মানিক মে এভিনিউতে রয়েছি, সেই মানিক মে এভিনিউতে কিন্তু আমরা যেটি দেখছি যে রাজধানীর যে সড়কগুলো রয়েছে সেইগুলো কিন্তু একই সঙ্গে যে বিজয়ের আলোয় লাল সবুজের আলোয় সেজেছে, এবং এইসব দেখার জন্য কিন্তু যে দর্শনার্থীদের একটি ভিড় সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেককে আমরা যেটি দেখছি যে তারা ছবি তুলছেন, সেলফি তুলছেন, এবং এই বিষয়গুলো কিন্তু একই সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলে যেটি তাদের বক্তব্য জানার চেষ্টা করেছি, তারা আসলে যেটি বলছেন এই যে লাল সবুজের আলোয় বাংলাদেশ যে রাজধানীর পুরো ঢাকা যে সজ্জিত হয়েছে, সেটির জন্য আসলে যে সে প্রতীকী রূপটি যেন সবখানে যেন দেখা যায়, বাংলাদেশ যেন সব কিছুতে যেন আলোকিত হয়, এবং একই সঙ্গে এই লাল সবুজের আলোয় সেজেছে ঢাকা, তাতে কিন্তু উচ্ছ্বাসও প্রকাশ করেছেন নগরবাসী। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর সাথীলাম। রাত পোহালেই বিজয়ের উৎসবে মাতবে জাতি, এজন্যই রাজধানীকে সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। সেই খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ফারুক ভুইয়া। রবেন, মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে ১০০ হতদরিদ্র জেলের হাতে নৌকা তুলে দিল বর্ডার গার্ড বাংলাদেশ। রাজশাহীর পদ্মার তীরে ৫০ জন জেলের হাতে নৌকা তুলে দেওয়া হয়। এই উদ্যোগে প্রান্তিক মানুষের স্বাবলম্বী হওয়ার আশা বিজিবি মহাপরিচালকের। সেলিম আহমেদের ক্যামেরায় রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন সাদাত রহমতুল্লাহ। পদ্মার বুকে নৌকার পালে বঙ্গবন্ধুর ছবি, জাতির জনকের জন্মশতবর্ষ স্মরণীয় রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ জেলেদের হাতে তুলে দিল নৌকা। মঙ্গলবার দুপুরে রাজশাহীতে বিজিবির টি বাঁধে ২৫টি নৌকা ৫০ জন জেলের হাতে তুলে দেওয়া হয়। পদ্মায় নিজের নৌকায় মাছ ধরার সুযোগে উচ্ছ্বসিত জেলেরা। নিজের নৌকায় মাছ মারি খাবার কোন তো ভাড়াটা লাগবে, তাহলে আমার অনেক সুবিধা পাইছি, সরকার দিয়েছে, তার জন্য আমরা আলহামদুলিল্লাহ খুবই সুখী। নৌকাটা পাতে আপনার ডিঙ্গিতে না মাছ মারছিলাম, ডিঙ্গি বাদ দিয়ে এখন নৌকাটাতে মাছ মারতে পারবো, হাওয়া বাতাস হলে ওইটা হয়তো মাছ মারবো আর খাবো ছেলে মেয়েলি। এই কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী স্বাবলম্বী হলে সীমান্তে অপরাধ এবং চোরাচালান হ্রাস পাবে বলে মনে করেন বিজিবি মহাপরিচালক। সীমান্তবর্তী প্রান্তিক জেলেরা স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করবে এবং স্বাবলম্বী হয়ে অন্যদের স্বনির্ভর হওয়ার প্রেরণা যোগাবে। এই ২৫টি নৌকা শুধুমাত্র ২৫ জন জেলের জন্যই নয়, বরং ২৫টি পরিবারকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। পদ্মা ছাড়াও মেঘনা, যমুনা, ইছামতি সহ সারা দেশে হতদরিদ্র ১০০ জন মাঝিকে ১০০টি নৌকার পাল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পদ্মার ভাঙন, অন্যের নৌকা আর ঋণের সুদের বেড়াজাল, এই ৩ কারণে জেলেদের জীবনে কখনোই সচ্ছলতায় ফেরা হয় না। তাদের ভাগ্য পরিবর্তনে জেলেদের হাতে তুলে দেওয়া বিজিবির এই নৌকা কিছুটা হলেও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন পদ্মা পাড়ের এই জেলেরা। বিনা মেঘে বজ্রপাত হলো জেমকন খুলনা শিবিরে। বঙ্গবন্ধু টি-20 কাপের ফাইনালে তারা পাচ্ছেন না সাকিব আল হাসানকে। পারিবারিক কারণে আজ রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব। ইতিমধ্যে টিম হোটেল ছেড়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার দলীয় ম্যানেজার নাফিস ইকবাল। সাকিবের ফাদার ইন ল বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন, বাট কালকে ম্যাচের পর সাকিব আমাকে জানায় যে তার ফাদার ইন লর অবস্থাটা কিছুটা ক্রিটিক্যাল হয়েছে, এবং আমরা এটা আমাদের ফ্র্যাঞ্চাইজি ওনাদের সাথে শেয়ার করেছি। উই রেসপেক্ট দ্যাট যে ফ্যামিলি ডাজ কাম ফার্স্ট, তাই আমাদের নিয়ে কোনো অবজেকশনস ছিল না, এবং সাকিব কালকে রাতে
হোটেল ছেড়ে তার বাসায় যায় এবং আজকে তার ফ্লাইট ইউএসএ তে। আমরা যেমন খুলনার পক্ষ থেকে দোয়া করছি যেন তার ফাদার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরেন এবং সাকিবকে সেফ ট্রাভেলস জানাই। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলের ক্ষেতে রবি শস্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, স্মৃতিসৌধ, জাতীয় পতাকা, জাতীয় ফুল শাপলা ও নৌকা এঁকেছেন বঙ্গবন্ধু প্রেমিক কৃষক আব্দুল কাদির। কৃষক কাদিরের ভালোবাসার জমিনে লাল শাক ও সরিষার চারাগুলো দিনে দিনে বড় হচ্ছে, আর সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে বঙ্গবন্ধুর অবয়ব। সাইমাকুন্দের তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। বঙ্গবন্ধু স্বাধীনতা, নৌকা ও প্রকৃতি একই সূত্রে গাঁথা। অপরূপ প্রকৃতির লাল সবুজ ফসলের মাঠে রঙিন লাল শাক আর সরিষা রোপণ করে পরম মমতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও স্মৃতিসৌধ এঁকেছেন ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুল কাদির। বঙ্গবন্ধুর প্রতি অগাধ ভালোবাসা থেকেই ফসলের এমন শিল্পকর্ম বলে জানালেন কৃষক আব্দুল কাদির। বঙ্গবন্ধুকে এতই ভালোবাসি, আর এই ভালোবাসাটা আমি যেহেতু কৃষক মানুষ, আমি তো আর মঞ্চে উঠিয়ে গিয়ে এই ভালোবাসার কথাটা বলতে পারি না। আমার ভালোবাসার প্রকাশটা আমি আমার ফসলের জমিতে এই বঙ্গবন্ধুর ছবিটা আমি আঁকলাম। আব্দুল কাদিরের ফসলের ক্ষেতে বঙ্গবন্ধু আর স্মৃতিসৌধ দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। কৃষির শৈল্পিক বুনন দেখে বিমোহিত দর্শনার্থীরা। বঙ্গবন্ধুর ছবি সরিষা গাছ দিয়া লাল শাক দিয়া যে তৈরি করছে, এটা আমার জীবনে প্রথম দেখলাম। সুন্দরতা বললাম শেষই করতাম না। কৃষক মানুষ, এই খেটে খাওয়া মানুষ বঙ্গবন্ধুকে কত ভালোবাসে, ওনার মাধ্যমে এটার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। কৃষক আব্দুল কাদিরের এ ধরনের নান্দনিক ও সৃষ্টিশীল কাজে সবসময় সহায়তা করা হবে বলে জানালেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর কৃষি কর্মকর্তা জানালেন বঙ্গবন্ধুর কৃষি পদকের জন্য আব্দুল কাদিরের নাম প্রস্তাব করা হবে। সামনের দিনগুলিতে যে কোনো প্রণোদনা এবং সরকারি বরাদ্দ আমরা কিন্তু এই কৃষককে তার যে অনবদ্য শিল্পকর্ম এটাকে আমরা উৎসাহিত করব। সামনে বছরের বঙ্গবন্ধু কৃষি পদকের জন্য তার নামের প্রস্তাবনা করব। প্রযুক্তি দিয়ে, উপকরণ সহায়তা দিয়ে আমরা তার পাশে থাকব। গত বছরও এমন শৈল্পিক কৃষির মাধ্যমে হইচই ফেলে দিয়েছিলেন কৃষক আব্দুল কাদির। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকবে কি থাকবে না, আলেম ওলামাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত। ব্রিফিংয়ে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, নতজানু নীতিতে বিশ্বাসী নয় সরকার। বিজয়ের ৪৯ বছর উদযাপনের অপেক্ষায় জাতি, বীরদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এবং ৫৫ বছর পর চালু হতে যাচ্ছে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। বৃহস্পতিবার হাসিনা মোদির ভার্চুয়াল বৈঠকে আনুষ্ঠানিক ঘোষণা, অপেক্ষায় নীলফামারীবাসী। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।